দৃষ্টিতে মনে হয় জেনারেল ওয়াকারুজ্জামান और বাংলাদেশের সেনা অ্যাডমিনিস্ট্রেশন ওনাকে বাংলাদেশের সকল সেনা দপ্তরে সেনা নিবাসে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এমনকি তিনি সিএমএইচ এর চিকিৎসাও নিতে পারবেন না। আপনারা সবাই এই বীর ভদ্রলোকের সঙ্গে পরিচিত, তিনি আমাদের অনুষ্ঠানে একাধিকবার এসছেন। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। এখন জেনারেল ওয়াকার যেভাবে এগুচ্ছেন, আপনারা ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় আপনার একটা ভিডিও রিল খুব মানে ভাইরাল, যেটা দেখা একটা লোক লাঠি নিয়ে সবাইকে পেটাচ্ছে, আর আমরা আড়ালে শুনতে পাই এই শব্দটা, পাগলা পিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এখন এই পাগলা ওয়াকারুজ্জামান পাগলা হয়ে গেছে, তবে শেয়ানা পাগল, লাঠি হাতে পত্র লোকজনকে পিটাচ্ছে। এবং ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসানের মতো একজন দেশপ্রেমিক সাহসী অফিসারকে এর আগেই হাসিনা পদচ্যুত করেছিল, আর ওয়াকারুজ্জামান এখনো গ্যারিসনে বসে লাঠি নাড়াচ্ছে, পাগলার মতো লাঠিতে পিটাচ্ছে। এবং ডক্টর ইউনূস একজন ভীরু, দুর্বল, অকর্মণ্য, সিদ্ধান্তহীন, উদ্দেশ্যহীন এক ব্যক্তিত্ব। তাকে নিয়ে সবার অনেক আশা ছিল, আমারও ছিল। আমি তার কাছে কোনো কিছুই আশা করি না। তবে আমি এটা আশা করি নাই যে ডক্টর ইউনূস ওয়াকারুজ্জামানকে একটা ফ্রি রেইন দিয়ে দেবেন, তোমার যা ইচ্ছা তুমি করো, আমি থাকবো আমার জায়গায়, তুমি থাকবে তোমার জায়গায়, তুমি যা ইচ্ছা করবে, আমি মাঝে মাঝে তোমাকে একটু পরোক্ষভাবে বকবো। যে এখন অনেকে এখতিয়ারবিহীন কথাবার্তা বলে, তোমার নাম নেওয়ার তো আমার সাহস নেই, আমি কোমর ভাঙা, এটাই হচ্ছে ডক্টর ইউনূস। কিন্তু মাঝখানে এই দুজনে যদি ব্যাপারটা থাকতো আমার কোনো আপত্তি ছিল না, ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার হতো। একজন লাঠি দিয়ে মানুষ পেটাবে, আরেকজন দেখে না দেখার ভান করবে। কিন্তু মাঝখানে তো আমরা বাংলাদেশ, এখানে ব্যক্তি নয়, মানে আমরা একজন ব্যক্তিকে এখানে ভিকটিম হিসেবে দেখাবো, 10 জনকে দেখাবো, ভিকটিম তো সারা দেশ। এই সিদ্ধান্তহীনতার কাছ থেকে আমরা কবে বেরোতে পারবো? এখন এই ওয়াকারুজ্জামান, আমি তো বিশ্বাস করি ওয়াকারুজ্জামান বাংলাদেশে যাতে নির্বাচন না হয় সেই জন্য একটা নতুন ফন্দি এঁটেছে, যেটা নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু সারা দেশ নির্বিকার, মোটামুটি একটা আলোড়ন হয়েছে যে পিআর পদ্ধতিতে, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব দিয়ে দেশে নির্বাচন হবে। এটা করে উনি একটা জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এবং ছোটখাটো নন এক্সিস্টিং রাজনৈতিক দলদের ভিতরে একটা আশাদার জাগিয়ে দিয়েছে যে নির্বাচনে যোগ দিলেই 2টা 5টা 10টা 20টা সিট তোমরা পেয়ে যাবে। এটা বলেই প্রচলিত নির্বাচন পদ্ধতিকে এখন বন্ধ করে দিয়ে, বিতর্কিত করে দিয়ে, ঘোলা মাছে মাছ শিকার করার এই যে অভিলাষ, এটা জেনারেল ওয়াকারুজ্জামান দেখাচ্ছেন। এভাবে তো দেশ চলে না। ডক্টর ইউনূস কিছু করছেন না, বলছেন না, সারা দেশও নির্বিকার। এই ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের মেহমান হিসেবে ব্রিগেডিয়ার নাসির এসছেন। দয়া করে তা আমরা তার কাছে শুনবো ঘটনার সূত্রপাত কোথায় এবং কেন এভাবে চললে দেশের কি অবস্থা হবে, সে ব্যাপারে আমরা আপনাদের নিয়ে সমন্বিতভাবে চিন্তা করব। এইভাবে তো চলতে দেওয়া যায় না। তো ব্রিগেডিয়ার হাসান, আপনি বলুন কি ঘটনাটা ঘটলো এবং কেন ঘটলো, এরপরে কি ঘটতে পারে। আপনাকে আমি ফ্লোর দিচ্ছি, কথা বলুন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য আপনার চ্যানেলে। আমি আজকে একটা মানে গতকাল থেকে বাংলাদেশ উদযাপন শুরু করেছে জুলাই বিপ্লব 36 দিন ব্যাপী। ঠিক সেই মুহূর্তেই আমি জানতে পারলাম, যদিও অনেকদিন থেকে গুজব একটা ছিল, যে সশস্ত্র বাহিনী আমাকে পিএনজি করতে, এবং খুব সংক্ষিপ্ত চিঠি, কোনো কারণ দর্শনা বা কোনো কিছু ইয়ে ছাড়া। আমার অপরাধকে, এর আগের যেটা ট্রেন্ড, মূল বিষয়টা হচ্ছে পিএনজি হচ্ছে পার্সোনাল নন গ্রাটা। এটা ডিকশনারি দেখলে আমরা জানবো যে এটা একটা ডিপ্লোম্যাটদের জন্য প্রযোজ্য। কোন দেশ যখন অন্য কোনো দেশের ডিপ্লোম্যাটকে অনাকাঙ্ক্ষিত মনে করে, তখন তাকে পিএনজি ঘোষণা করলে তখন সেই দেশ তার ডিপ্লোম্যাটকে ফেরত দিতে বাধ্য হয়, যেহেতু তার একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটিতে থাকে। সেরকম একটা পদ্ধতি বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। বাট আমার জানার মতে, আমি চাকরি করে কোন আর্মির আইন কানুন যেটা আছে, এমবিএ, আর্মি অ্যাক্ট বলেন, রুলস রেগুলেশন যেগুলো আছে, কোথাও কিন্তু এই পিএনজি শব্দটা পাইনি। বাট প্র্যাকটিসে দেখেছি, কোন আইনের ভিত্তিতে আমার জানা নাই। বাট এটা সবসময় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। বাট সবসময় আমরা যেটা দেখেছি, একটা কারণ উল্লেখ থাকতো। কোন অফিসার, অবসরপ্রাপ্ত অফিসার, কোন গুপ্ত কোন কোন সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত, অনৈতিক কার্যকলাপে জড়িত, রাজনৈতিক রাষ্ট্রদ্রোহী কোন কার্যকলাপে জড়িত, প্রুভড এভিডেন্স আছে, এরকম কোন মানে রেজিস্টার্ড, যারা মানে পরিচিত কোন জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত, এই ধরনের কোন সম্পৃক্ততা থাকলে তাকে সাধারণত এই পিএনজি করা হতো, যে সে ক্যান্টনমেন্টে ঢুকে সশস্ত্র বাহিনীকে যাতে কলুষিত করতে না পারে। বাট আমি দেখলাম যে একটা চিঠির মধ্যে জাস্ট লেখা, আমার নাম নাম্বার দিয়ে বলা আছে, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমার বাসার ঠিকানাটাকে পাবলিক করা হয়েছে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে একটা বলছি এবং আশঙ্কা প্রকাশ করি। আমি মানে এখন একটা গত আগস্টের থেকে আমি মোটামুটি একটা আওয়ামী লীগ বিরোধী
বা আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, স্বৈরাচার বিরোধী সকল কর্মকাণ্ডের বিরোধী একটা একটা যথেষ্ট উচ্চারণ মানে কণ্ঠে আমি আওয়াজ তুলতেছি, এবং সবাই জানে যে আমি কিছু কাজ করতেছি যেটা আওয়ামী সরকারের অনেকের বিরুদ্ধেই, বিশেষ করে সশস্ত্র বাহিনীর সাথে যারা গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমি কথা বলছি। সেই পরিস্থিতিতে আমার বাসার ঠিকানা দিয়ে আমাকে পিএনজি করার কারণ আমি বোধগম্য না। আমি ক্যান্টনমেন্টে অনাকাঙ্ক্ষিত, আমার বলা হবে যে সকল সেনানিবাস আমি প্রবেশ করতে পারবো, কিন্তু এখানে উদ্দেশ্য প্রণোদিত। আমি কিন্তু আপনাকে বলে রাখছি যে এখন যদি আমার বাসায় কোনো রকম দুর্ঘটনা ঘটে, এবং এর জন্য কিন্তু আমি মনে করি যে চিঠি সাইন করেছে এবং যাটাই চিঠি অ্যাপ্রুভ করেছে তারা সবাই দায়ী থাকবে। আমি বা আমার পরিবারের কোনো সদস্য যদি আক্রান্ত হয় আমার বাড়িতে, যেহেতু আমার বাড়িটাকে এখন পাবলিক করা হয়েছে, কে করেছে কেন করেছে আমি জানি না, বাট এটা সোশ্যাল মিডিয়াতে এসছে এবং যে কেউ এটা সুযোগ নিতে পারে এবং আমাকে ক্ষতি সাধন করা বা আমার পরিবারের সদস্যের ক্ষতি সাধন করতে পারে। এই জিনিসটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে আমি 33 বছর চাকরি, 34 বছর বলা যেতে পারে, 34 বছর চাকরি করার পরে আমি একটা সরকারের, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশ ক্রমে আমি অবসর নিয়েছি, অবসর পেয়েছি। তার মানে অবসর কর্মকর্তা, এবং অবসরের সাথে সশস্ত্র বাহিনীতে চাকরির কারণে কিছু সুযোগ সুবিধা আমার জন্য প্রাপ্য। সেই সুবিধা কিন্তু আমাকে সরকার দিয়েছে, এবং তার মধ্যে মেডিকেল, আমি মেডিকেল সার্ভিস পাবো। আমার অতীতে অনেক অফিসার আছে যারা মানে ক্যান্টনমেন্ট, তারা মৃত্যুর পরে সেনানিবাস কবরস্থানে দাফনের সুযোগ পায়, তারা প্রয়োজনীয় সম্মানটা পায়, বিভিন্ন ক্যান্টনমেন্টের ফ্যাসিলিটি তারা অ্যাভেল করতে পারে। আমার থেকে অনেক খারাপ অবস্থা। বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার রহিমের কথা বলতে পারি, তাকে ক্যান্টনমেন্টে সুযোগ দেওয়া হয় নাই, দাফনের সুযোগ দেওয়া হয় নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তার বনানী কবরস্থানে মৃত্যু দাফন করার কথা, তাকে দেওয়া হয় নাই। অনেক অফিসার আছে যারা মেডিকেল সাপোর্ট তো পায় নাই, মৃত্যুর পরে তারা কবরস্থানের কোনো স্থান পায় নাই। এই ধরনের, আমি সেটা আশা করছি না, এখনো ততটা খারাপ বলতেছি না, বাট এই কার্যক্রমটা কেন হয়েছে, আমি যে গত অগস্ট থেকে স্যার আমি সবাইকে বলছি যে সশস্ত্র বাহিনীতে অনেক অন্যায় অবিচার হচ্ছে, এবং যেটা জঘন্য, এবং যেটা যে পর্যায়ে চলে গেছে যে অফিসারদেরকে অনির্দিষ্টকালের জন্য গুম করা হচ্ছে, এমনকি খুনও করা হয়েছে। এই যে জাহিদ নামে একটা অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই যে জিয়া চরম ভাবে নিগৃহীত হয়ে তারপরে যান বাঁচিয়েছে, দেশ থেকে পালিয়ে বেঁচেছে। তাপস হত্যাকাণ্ডের কাণ্ডের সাথে যারা জড়িত, তথাকথিত তাপস হত্যাকাণ্ড পরিকল্পনা, এই 5 জন অফিসারকে দীর্ঘ সময় গুম করে রেখে তারপরে তাদেরকে জেল দেওয়া হয়েছে। কর্নেল হাসিন আপনি খুব ভালো জানেন, তাকে 2 বার গুম করা হয়েছে, এবং তার মধ্যে একবার হচ্ছে সে ইউনিফর্ম পরা অবস্থায়, চাকরিরত অবস্থায়। অনেকে দাবি করছে যে গুম খুন যেগুলো হয়েছে এগুলো ইন্টেলিজেন্স এজেন্সি করেছে, ডিজিএফআই, এনএসআই করেছে, র্যাব করেছে। বাট কর্নেল হাসিনের গুম কারা করেছে, কোন র্যাব কোন ডিজিএফআই করেছে, আমরা আর্মি অথরিটি থেকে জানতে চাই। তাপস হত্যা মামলার 5 জনকে কোন ডিজিএফআই কোন র্যাব গুম করেছে, তাদেরকে জেল দিয়েছে, অন্যায় করেছে, কাগজে কোর্ট মার্শাল করেছে। আমাদের সেনাবাহিনীতে কোর্ট মার্শালের একটা নিয়ম আছে, তাদেরকে জাস্ট পেপার ওয়ার্ক করা হয়েছে, তাদেরকে কোনো ডিফেন্স নেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, একতরফাভাবে বিচার করে পেপার সই করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এবং প্রতিদিন ইউনিটে সৈনিকরা, বিভিন্ন পদবীর সৈনিক এবং অফিসাররা বিভিন্ন ভাবে অন্যায় অবিচারের শিকার হচ্ছে, এবং এই জিনিসটা গত 16 বছরে কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যেটা আমি জানতে পারি 5 আগস্টের পরে, যখন সবাই যারা সাফারার তারা সবাই রাওয়াতে এক জায়গায় হয়, তখন আমি সংখ্যা থেকে রীতিমতো আতঙ্কিত হয়ে যাই, আমার যেটা নলেজের বাইরে ছিল। তারা সবাই সেনাবাহিনীর সদর দপ্তর ঘেরাও করবে, প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করবে, এই ধরনের সব পরিকল্পনা করছে। আমি বলছি ভাই তোমরা কমিশন অফিসার, দিস ইজ নট ইউর ওয়ে অফ ডুইং থিংস। তোমরা সবাই এক জায়গায় হও, give your grievances, write it in a piece of paper and submit it through proper channel. Through proper channel মানে সার্ভিস প্রধানদেরকে দিব, বাট গভর্নমেন্ট যেহেতু অবসর যেহেতু গভর্নমেন্ট দেয়, সরকার দেয়, সুতরাং ইট হ্যাজ টু বি অ্যাড্রেস টু দি হেড অফ দি গভর্নমেন্ট। এখানে একটা প্রশ্ন দর্শক প্রশ্ন করেছেন আপনার কাছে, ইমরুলস ওয়ার্ল্ড তার নাম, তিনি বলছেন জনাব হাসান নাসিরকে জিজ্ঞেস করছি, আপনি কেন ডক্টর ইউনূস বরাবর ওয়াকারের বিরুদ্ধে স্মারকলিপি দিচ্ছেন না, কেন বা দিবেন কবে? আপনি যদি একজন সচেতন নাগরিক হয়ে থাকেন, আপনি এখন আদালতে যাচ্ছেন না কেন? এটা প্রশ্ন এসেছে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি যেটা বললাম, অগস্ট মাসে যখন সব অফিসাররা তাদের গ্রিভেন্স নিয়ে রাওয়াতে এক জায়গায় হলো, সবাইকে আমি কনভিন্স করলাম তোমরা অ্যাপ্লিকেশন করো, ওইটার কভারিং লেটার আমি সাইন করব, তোমাদের অভিযোগের ভিত্তিতে আই রাইট এ কভারিং লেটার, এবং ওইটা আমি সাইন করব। এবং ওইটার মধ্যে কিন্তু তাদের গ্রিভেন্সেস এর একটা সামারি ছিল, ওইটা আমরা 1 সেপ্টেম্বর 24-এ সেনা 3 বাহিনী প্রধানকে এটা সাবমিট করি, এবং তারা এই জিনিসটা আমি দেখলাম যে তারা কোনো রকম কার্যক্রম গ্রহণই না করে ফেলে রাখে, যেখানে আমরা সাবমিট করি ওখানে ওটা পড়ে থাকে। তখন আমরা 5 তারিখে এটা প্রধান উপদেষ্টা বরাবর সাবমিট করি। সকালবেলা আমরা যখন এটা সাবমিট করতে যাই, প্রথমে আমরা কিছু অফিসার, অল্প কিছু অফিসারকে নিয়ে যমুনাতে যাই, আমরা অ্যাপ্লিকেশন গুলো প্লাস এ কভারিং লেটার সাইন বাই মি, কিন্তু আমি ওখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট না, আই এম ওয়ান অফ দি সাফারার ওয়ান্স। 16 বছর শুধু না, চাকরিকালেও আমি অনেকভাবে সাফার করেছি এই আইনের অপব্যবহারের কারণে। কিন্তু আমি জানি যে আমার সময় শেষ, আমার পরবর্তী প্রজন্ম যারা এখন চাকরি করছে তারা যেন ভবিষ্যতে আর এই অন্যায়ের শিকার না হয়। আমার আন্দোলন কিন্তু ওইখানে, যারা চাকরি হারিয়েছে, ইয়াং আছে, চাকরির বয়স আছে, তাদেরকে অন্যভাবে সেটেল করা হবে, তাদের প্রতি অন্যায় হয়েছে কিনা সেটা স্বীকার করা হবে, একটা তদন্ত বা একটা কমিশনের মাধ্যমে এটা যাচাই করা হবে যে তাদের বিরুদ্ধে তারা যে অভিযোগ করতেছে এটা সত্যি না মিথ্যা। যদি সত্যি প্রমাণিত হয়
তাদের প্রতি অপরাধ হয়েছে এটা যেন সরকার স্বীকার জি। করে। তাদেরকে কম্পেনসেশন দিবে, তাদেরকে কোথাও একটা অ্যাডজাস্টমেন্ট করবে। কিন্তু এটা সশস্ত্র বাহিনীতে অপপ্রচার করা হচ্ছে যে আমি এদের এই সমস্ত ডিসিপ্লিন কেস কোর্ট মার্শাল হয়েছে, বিভিন্ন অপরাধী এদেরকে আমি ইউনিফর্মে ফেরত আনতে চাচ্ছি, এরকম একটা অভিযোগ প্রথম নেওয়া হয়। তারপরে এদের মধ্যে যারা রিয়েল কিছু অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে সামনে এনে কথা বলার সুযোগ দেয়, বিভিন্ন মিডিয়াতে তারা কথা বলা শুরু করে এবং বলে যে এরা সব ব্রিগেডিয়ার হাসান নাসিরের টিম। এগুলো বলে তখন আমি আইডেন্টিফাই করি যে দে আর নট দ্য রাইট ওয়ান্স, ওদেরকে আমি বের করে দিই। ওদেরকে কিন্তু এখনো ডিজিএফআই ইউজ করে এবং এদের সাথে একটা সৈনিক গ্রুপকে সম্পৃক্ত করে একটা মুভমেন্ট করে জাহাঙ্গীর গেটের সামনে, ওইখানে আমাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করে। বাট আমরা এই এজেন্সির চালটা বুঝতে পারি। আমি এবং কর্নেল হাসান আমরা বলি যে না, উইল নট গেট ইনভলভ উইথ দিস। কিন্তু সোলজারদেরকে একরকম গেঞ্জি পরে হাজির করা হয়েছে, এই সোলজারদের গেঞ্জি কারা দিয়েছে? দেন উই আন্ডারস্টুড দ্যাট এজেন্সি সৈনিকদের সাথে অফিসারদের মিলে কর্নেল তাহের টাইপের একটা বিপ্লবের একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে এবং শেষ পর্যন্ত এটা তারা মুখে প্রচার করে, যদিও আমরা এটাতে সম্পৃক্ত হই না, বাট মুখে প্রচার করে যে এই সৈনিকদের এই সমস্ত কার্যকলাপে ইন্ধন দিতে ব্রিগেডিয়ার হাসান নাসির। কিন্তু আমি ইভেন মির্জা ফখরুল ইসলাম, আপনার বিএনপি সেক্রেটারি জেনারেল, উনি অভিযোগ করেন যে আমি নাকি সেনাবাহিনীতে বিদ্রোহের উস্কানি দিচ্ছি। আমি বললাম যে ঠিক আছে, কে বলেছে? বলে সেনাপ্রধান ওয়াকার আমাকে ফোন করেছিল, উনি বলেছেন আপনি উস্কানি দিচ্ছেন, আপনি একটু সাবধানে এই কথা বলেন বা একটু চিন্তা করে কথা বলেন। আমি ওনাকে স্পষ্ট বলেছি যে আমি যদি কোথাও এই ধরনের কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই এটা কোনো অডিও বা ভিডিও ক্লিপ আছে, আপনি দয়া করে আমাকে এই ক্লিপটা জেনারেল ওয়াকারকে বলবেন, উনি যেন আপনাকে দেয়, আমি এই ক্লিপ নিয়ে যে কোনো নিকটস্থ থানায় আমি নিজেকে সারেন্ডার করবো। আজ পর্যন্ত কিন্তু 4 মাস 5 মাস হয়ে গেছে, এই 5 মাসে কিন্তু জনাব ফখরুল ইসলাম আমাকে কোনো কল দেন নাই বা এই ধরনের কোনো নাই। এই ব্যাপারে যে আমি একটা মন্তব্য করছি, এই ব্যাপারে একটা মন্তব্য করা যায় যেটা আপনি ঢাকায় বসে করতে পারবেন না, আপনি করেননি, বলেননি, যে কথা বলেননি তার অভিযোগ এসছে ওয়াকারের কাছ থেকে, কিন্তু সেটাই তো হওয়া উচিত। আমি বলছি যে যারা লেফটেন্যান্ট কর্নেলের বিলো, লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল এবং কিছু কর্নেল মিলে এই ওয়াকারকে অপসারণ করতে হবে, তার বিচার করতে হবে, তার গণহত্যার বিচার করতে হবে। শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত লোকজন সরকারের ভিতরে রয়েছে, আমলার ভিতরে রয়েছে, সেনা নৌ বিমান বাহিনীর ভিতরে আছে, ব্যবসা বাণিজ্যতে আছে, সিভিল সোসাইটিতে আছে, সংবাদ মাধ্যমে আছে। হাসিনা পালিয়েছে কিন্তু তার দোসরেরা কিন্তু সর্বত্র বিরাজমান, বিশেষ করে সেনাবাহিনীতে। এর প্রতিকার করতে হবে জুনিয়র অফিসারদের। আপনাদের জন্য একটা নৈতিক দায়িত্ব দেশকে বাঁচানোর জন্য। সুতরাং ব্রিগেডিয়ার হাসানের এটা বলার দরকার পড়ে না, এটা কমন সেন্সের ব্যাপার, দেশপ্রেমের ব্যাপার। আপনাদের এগিয়ে আসা উচিত ওয়াকারুজ্জামানকে মতো খুনিকে ধরিয়ে দেয়া এবং তার সহযোগীদের সহ তার বিচার করা। বলুন স্যার, এখানে একটা আমার বিষয় হচ্ছে, আমাকে তাহলে এখন আমি গত 5 আগস্টের থেকে মিডিয়াতে যে কথাটা বলে আসছি যে 16 বছরের স্বৈরাচার শাসনের সময় যে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে এই সশস্ত্র বাহিনী ধ্বংসের কার্যক্রম শুরু হয়েছিল এবং হেফাজত হত্যা বলি, গুম খুন হত্যা এবং জুলাইয়ের যে হত্যাকাণ্ড, এটার সাথে সশস্ত্র বাহিনীর কিছু সদস্য সম্পৃক্ত এবং তারা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, এর কারণে তারা পুরস্কৃত হয়েছে, তারা অর্থনৈতিকভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছে। এই সমস্ত অফিসারদের কারণে আজকে সশস্ত্র বাহিনীকে দেশপ্রেমিক না বলে ক্যাশপ্রেমিক বলা হয়, গুম খুন হত্যার সাথে জড়িত বলা হয় এবং নিশ্চিতভাবে ধারণা করা হয় এবং আমি একমত পোষণ করি বিডিআর হত্যাকাণ্ডের মতো হত্যাকাণ্ড বা হেফাজতের হত্যাকাণ্ড সম্ভব হতো না যদি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসাররা, যারা ওই সময় বিডিআর বা গোয়েন্দা বাহিনী বা র্যাবে ছিল, তারা যদি এই কাজে সহায়তা না করতো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই কথাটা বলে অপরাধ করে থাকি তাহলে আমি অস্বীকার করছি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোন সদস্য গুম খুন হত্যার সাথে জড়িত ছিল না, কখনো গোয়েন্দা বাহিনী র্যাবের সাথে কখনো জড়িত ছিল না, গত 16 বছরে কোনো গুম খুন যেগুলো হয়েছে এটার সাথে সশস্ত্র বাহিনীর কোনো সদস্য সম্পৃক্ত না। এই কথা কি জাতি মেনে নেবে না আমাকে মিথ্যাবাদী বলবে বা আমাকে একজন খুনিদের দোষর বলবে? আমার এটা প্রশ্ন আছে জাতির কাছে। যদি আমি এই কথাটা বলি তাহলে আমাকে জাতি আমাকে ক্ষমা করবে নাকি? জাতি যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমার বিরুদ্ধে যারা অ্যাকশন নিয়েছে তাদের আবার বিচার করার সময় হয়েছে। কারণ গত 11 মাসে, আজকে 2 তারিখ, আর 3 দিন পরে 11 মাস শেষ হবে। এই 11 মাসে সশস্ত্র বাহিনীর একটা অফিসারকে বা একটা সদস্যকে যারা গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে তো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করেই নাই, নিজস্ব আভ্যন্তরীণ তদন্তেও কাউকে আটক করা হয় নাই বা জেল বা অন্যান্য শাস্তি দেওয়া হয় নাই। তাহলে কি চলতেছে দেশে? আমার এটা প্রশ্ন। এটা কি সশস্ত্র বাহিনী কি অন্য কোনো দেশের কোনো বাহিনী, না বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস প্রশাসিত অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো বাহিনী, মানে একটা বাহিনী? এই প্রশ্ন আমার জনগণের কাছে থাকছে। আপনি কবে চিঠিটা কবে পেলেন? কবে আপনাকে? আমি কোনো চিঠি পাইনি, এটাও একটা আশ্চর্যের বিষয়। আজকাল তারা চিঠি ইন্ডিভিজুয়াল, আমার নাম, ঠিকানা, বাসা, ফ্ল্যাট সব তারা চিনে, ওইটা চিঠির মধ্যে উল্লেখ করেছে, কিন্তু আমার চিঠি আজ পর্যন্ত আমার কাছে পৌঁছায় নাই। আচ্ছা, তবে ডিসিশনটা কবে? জুন মাসেই? এটা জুনের 26 তারিখের ডেটে একটা চিঠি সাইন হয়েছে। আচ্ছা, এবং সেটা প্রচার করা হচ্ছে, কিন্তু সেটাতে আমার বিরুদ্ধে আমি কি অপরাধী সেটার কোনো উল্লেখ নাই। কেন আমার বিরুদ্ধে পিএনজি করা হলো? আর গত 16 বছরে আওয়ামী লীগের যারা গুম খুন হত্যার মতো জঘন্য অপরাধে জড়িত, হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে যারা জড়িত, বিমান বাহিনী প্রধান বলি, সেনাবাহিনী প্রধান বলি, সব জেনারেলরা যারা 180 কোটি 200 কোটি টাকা কালো টাকা আদা করছে,
তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে কোনো কালো তালিকাভুক্ত করা হয়েছে কিনা, পিএনজি করা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে 5 আগস্টের পরে আমি একমাত্র ব্যক্তি যার বিরুদ্ধে পিএনজি করা হয়েছে, এটার জবাবদিহি অবশ্যই আমি চাইবো না। আমি মনে করি জনগণ জেনারেল ওয়াকারের থেকে নিবে, সশস্ত্র বাহিনী থেকে জানতে চাইবে আমার অপরাধ থেকে। আপনি কি মনে করেন, কি সন্দেহ করেন বা বিশ্বাস করেন কেন? আমি যে আমার মূল অপরাধ হচ্ছে আমি বিডিআর হত্যাকাণ্ডে কারা কারা সম্পৃক্ত এই জিনিসগুলোকে আমি সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার থেকে আমি এই হত্যাকাণ্ডের তদন্তের সাথে জড়িত, এবং শাস্তি যারা এটার সাথে জড়িত তাদের যারা শাস্তি হয় সেটার ব্যাপারে আমি অ্যাক্টিভ ছিলাম। এবং এই অগাস্টের পরে আমি এটাকে আরো বেশি ওপেন করাতে এবং সমস্ত কাহিনী বা প্রাপ্ত তথ্য আমার কাছে বা বিভিন্ন মিডিয়া থেকে আমি কালেক্ট করে যে সমস্ত তথ্য নিজ জ্ঞানে সব জ্ঞানে বুঝে আমি জানাচ্ছি, এটাতে অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং অনেক আইন কানুনের ইয়েতে গ্যাপ অপব্যবহার করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, অন্যায়ভাবে খুনিকে ছাড় দেওয়া হয়েছে। কোর্ট মার্শাল হওয়ার কথা, তাকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট কর্নেল থেকে ব্রিগেডিয়ার করে বিদেশি এম্বাসিতে পোস্টিং দিয়ে সে আজকে দেশে ফেরে নাই। এর দায়ভার কে নিবে? এই অগস্টের পরে যারা আটক হয়েছিল বিদেশি, যারা আমরা দেখলাম ক্যান্টনমেন্টের মধ্যে বাসের মধ্যে উঠায় তারপরে এয়ারপোর্টে নিয়ে প্লেনে উঠাই দেওয়া হলো, এরা কারা? যে 626 জন যারা ছিল এরা কারা? এদেরকে রাখার দায়িত্ব অধিকার কে দিয়েছে এবং তাদেরকে অথরিটির কাছে হস্তান্তর না করার অধিকার কে দিয়েছে? এই সমস্ত বিষয়ে যেহেতু আমরা প্রশ্ন করতেছি, এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ। আমাদের দুটো পয়েন্ট উঠে এসেছে এখানে। একটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট, অনেকে যারা জানেন না তাদের জানাচ্ছি। ব্রিগেডিয়ার হাসান যখন সেনাবাহিনীতে চাকরিরত 2009 সালের 25-26 ফেব্রুয়ারি যখন বিডিআর হত্যাকাণ্ড শুরু হয়, এবং তারপরে একটা হাসিনা সরকার একটা অনুসন্ধান ইনকোয়ারি কমিশন করেছিল, সেখানে তৎকালীন হাসিনার যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তাকে দিয়ে ওই কমিটি বানানো হয়েছিল। নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন ব্রিগেডিয়ার হাসান যে যারা ওই সময় সরকারে ছিল, যাদের তত্ত্বাবধানে বিডিআর ম্যাসাকার হয়েছে, তাদেরকে ওই ইনকোয়ারি কমিশনে রাখা যায় কি করে। এর প্রতিদানে ওনাকে চাকরিচ্যুত হতে হলো। না, এটা পরে আরো ঘটনা আছে। প্রথম আমি অবজেকশন দিই যেটাতে প্রথম কমিশন বাতিল হয়, সাহারা খাতুন এবং অ্যাডভোকেট কামরুল যেটাতে কনভেনার ডেপুটি কনভেনার ছিল। আমি প্রথম প্রশ্ন তুলি যে যারা বিডিআর এই বিদ্রোহের সময় পিলখানার ভিতরে দীর্ঘ সময় কাটিয়েছে, মানে রাত্রে প্রায় 3-4 ঘন্টা ভিতরে ছিল, তারা বিদ্রোহ দমনে বা এই হত্যাকাণ্ড যাতে না ঘটে সেই ব্যাপারে তারা কি পদক্ষেপ নিছে এটা কমিশনকে বলবে। তারা কি করে তদন্ত করে? এই করাতে প্রথম কমিশন বাতিল হয়েছে। পরে আমার নাম বাতিল করে বাদ দিয়ে আরেকটা কমিশন গঠন করা হয়, এবং সেটাকেও যখন ইয়াং অফিসাররা বাধা দেয় তখন তৃতীয় একটা কমিশন হয় যেটা গেজেট হয় ফাইনালি। কিন্তু এই কমিশনের কাজ শুরু হলে এখানেও কিন্তু সব দেখি চা খাওয়া গল্প আড্ডা চলতে থাকে, তদন্তের কোনো নাম নাই, সময় যাপন। একটা পর্যায়ে আমি পুরো দায়িত্বটা নিয়ে ওই আর্মি, এয়ারফোর্স, নেভির অফিসারদেরকে নিয়ে আমি তথ্য কালেকশন শুরু করি এবং কম্পাইল করা শুরু করি। তখন তারা বুঝতে পারে যে এমন কিছু সেন্সিটিভ তথ্য আমাদের হাতে আসছে যেটা রিপোর্টে যদি আসে তাহলে তাদের মানে সরকার যেটা চাচ্ছে বা সরকারের কার্যক্রম অনেকটাই মানে এটার মধ্যে চলে আসবে। আমাকে তখন কি করে একজন অতিরিক্ত মেম্বারকে সম্পৃক্ত করে, ব্রিগেডিয়ার রফিক। তার চাকরি তখন 1 বছরেরও কম সময় বাকি। ওই সময় তাকে প্রথমে আমাকে টোপ দেয় যে তোমাকে প্রমোশন দেওয়া হবে, তুমি যেভাবে বলে সরকার সেভাবে তুমি রিপোর্টার সাইন করো, রেডি করো। আমি ওটা গ্রহণ করি না। আমাকে তখন বলে যে আওয়ামী লীগ খুব খারাপ দল, তুমি তোমার পরিবার যে কোনো ধরনের ক্ষতি হইতে পারে, তো ওই রিস্ক নিবা কেন? সাইন করো, প্রমোশন নাও, যে দেশে যাইতে চাও আপা তোমারে পাঠাবে। আমি ওই আপার ওই দাওয়াত বা ওই উপহার কবুল না করাতে ওই ব্রিগেডিয়ার রফিককে দেওয়া হয়। সে তার প্রমোশন পাওয়াতে 2 বছর চাকরি বৃদ্ধি পায়, সে ডিজিবিডিআরও হয়, এবং সে আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে বা বাংলাদেশে একটা গাদ্দার হিসেবে পরিচিত। এবং এই সরকার এসে প্রথম তাকে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বানায়, এবং তখন জনগণের দাবিতে জনরোষে তাকে আবার ওখান থেকে অনেক দীর্ঘ সময় দাবির পরে তাকে সরানো হয়। এই পরিস্থিতিতে রিপোর্টটা যখন রফিক আসে এসে তখন সে অনেক কিছু বাদ দিয়ে দেয়। কি দেয় আমি ফাইনালি আমি জানি না, আমাকে শুধু সিগনেচারের জন্য ডাকা হয়। যখন সিগনেচারের জন্য যাকে তখন আমি বলি যে আমি বুঝতে পারি যে এই রিপোর্টের মধ্যে অনেক কিছু নাই, সেন্সিটিভ ইনফরমেশন নাই যেটা আমি রেখেছিলাম, এটা বিভিন্ন কারণ দেখিয়ে ওগুলোকে ফেলে দেওয়া হয়েছে। তখন আমি ওইটাতে ডিসএগ্রি করি যে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ একটা তদন্তে এই অবহেলা গ্রহণযোগ্য নাই। আমি জাস্ট এই কথাটা লিখে সিগনেচারের উপরে লিখে আমি রিপোর্ট সই করি। আমি কিন্তু আমাকে বাদ দেয় না বা আমাকে নিষ্ক্রিয় করে রাখে, প্রায় 20-25 দিন নিষ্ক্রিয় রেখে শুধু আমাকে সিগনেচার করায় আমাকে। এই কারণে কিন্তু আমি তাদের প্রথম মানে দলের শত্রু সরকারের শত্রু হয়ে যাই, এবং সশস্ত্র বাহিনীতে যারা ইনভলভ ছিল তাদেরও আমি শত্রু হয়ে যাই। এটা তো এখন প্রতীয়মান যে আপনি এখন কাবাব মে হাড্ডি। কারণ আপনি 25 ফেব্রুয়ারি রাওয়া ক্লাবের অনুষ্ঠানে ওই যে কর্নেল আব্দুল হক, যিনি ওই ওয়াকারুজ্জামানের বক্তৃতা এইভাবে হাততালি দিচ্ছিলেন, দালাল উনি কি চান আমি বুঝি না, তো দালালি যে করেন এটা পরিষ্কার। উনি যেভাবে ওয়াকারুজ্জামানকে আকাশে তুলে দিলেন, কিছু লোক এখনো বিশ্বাস করে ওয়াকারুজ্জামান না থাকলে দেশে অনেক রক্ত গঙ্গা বয়ে যেত। ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীর লোকজন, অফিসাররা যে মানুষ হত্যা করেছে প্রত্যক্ষ ভাবে, যাদেরকে ওয়াকারুজ্জামান শেল্টার দিয়েছেন, ওটা যে জাতীয় অপরাধ, তাদেরকে ছেড়ে দিলেন ডক্টর ইউনূস সরকারকে না জানিয়ে, এগুলো ধামাচাপা পড়ে গেল যে ওয়াকারুজ্জামান একজন হিরো। এই পারসেপশন যতদিন থাকবে ততদিন ব্রিগেডিয়ার হাসানদের মতো দেশপ্রেমিক লোকদের বাংলাদেশে কলকে জুটবে না। এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার। আরেকটা ব্যাপার ডক্টর ব্রিগেডিয়ার সাহেব যেটা বললেন, ক্যান্টনমেন্টের ভেতরে এই যে জুলাই আগস্ট মাসের বিপ্লবের সময়
কয়েক শত ভারতীয় অফিসার এবং সৈনিক তারা বাংলাদেশি ইউনিফর্ম পরে মানুষ হত্যা করছিল। ওয়াকারুজ্জামান এটা ওয়াকেফাল। এবং ক্যান্টনমেন্টের ভেতর থেকে আপনারা ভিডিওটা দেখেছেন, যেটা ব্রিগেডিয়ার হাসান বলছেন যে তারা দৌড়িয়ে খালি প্লেনের ভেতর উঠে যাচ্ছে, অস্ত্র নিয়ে তারা চলে যাচ্ছে ভারতীয় নাগরিক। এটা তো একটা সৌভাগ্যবশত ভিডিওটা আমাদের আছে, আমরা দেখেছি যে ভারতীয়রা প্রত্যক্ষভাবে এখানে মানুষ হত্যা করেছে। এবং এর সক্রিয় সহায়ক ছিল কোন ব্যক্তি? এক ব্যক্তিকে যদি ধরা হয়, তিনি ওয়াকারুজ্জামান। তিনি নিষ্কৃতি পেতে পারেন না, কেননা তিনি আর্মির চিফ। তিনি আর্মির চিফ থাকাকালীন এটা কেন হলো? এবং তিনি 25শে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে বললেন যে বিডিআর হত্যায় যারা যারা সংশ্লিষ্ট ছিল, যারা দোষী, তাদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, ম্যাটার ইজ ক্লোজড, ফুল স্টপ। তারা সকলেই বিডিআর এর সদস্য। হ্যাঁ, তারা বিডিআর বাইরের কেউ আসেনি। এই যে মিথ্যাচার করলেন কর্নেল আব্দুল হক, এইভাবে হাততালি দিয়ে ওনাকে, আমি এত নির্লজ্জ ভাবে দালালি করতে কাউকে দেখিনি। একজন কর্নেল, তার মধ্যে কিছু নীতিবোধ থাকার কথা। যাই হোক, তিনি ওয়াকারুজ্জামানের কাছে সারেন্ডার করলেন যদি কিছু পাওয়া যায়। এই ঘটনার বাংলাদেশে কোনো প্রতিকার হচ্ছে না। যারা প্রশ্ন করেছেন যে ব্রিগেডিয়ার হাসান ডক্টর ইউনূসের কাছে কেন যাচ্ছেন না, আদালতে কেন যাচ্ছেন না? আদালতে গেলে, মানে আসিফ নজরুলের আদালত, আইন বিভাগ, এই কেস নিষ্পত্তি হতে 10 বছর লাগবে। 10 বছরেও বিচার হবে না, বিচারক ঘুষ খাবে, সরকার পক্ষ ওদেরকে ঘুষ দেবে। সুতরাং, এবং ডক্টর ইউনূস উনি তো নিজেই পার্টিসান, উনি নিরপেক্ষ নন। ডক্টর ইউনূসের সাহস নেই, দুর্বল মানুষ, লজ্জাহীন, আত্মসম্মানহীন, একেবারে 16 আনা ছেঁচড়ানি করেছেন তিনি। এবং তাকে আমি এখন দেশ বিরোধী বললেও আমার মুখে আটকায় না। অনেকে বলবে হ্যাঁ আপনি ডক্টর ইউনূসের নিন্দা করছেন, সময় মতো দেখবেন আপনারাই রাস্তায় নামবেন। 72 সালে যদি শেখ মুজিবকে দেশদ্রোহী বলা হতো, তাহলে লোকে বলতো হ্যাঁ দেশ স্বাধীন হলো এই মাত্র, এখনই আপনি শেখ মুজিবের বিরোধিতা করছেন। 75-এর বীরেরা দেখিয়ে দিলেন, তাকে মারার পরেও দেশে কোনো প্রতিবাদ হয়নি। আমার এই কথাগুলো আপনারা 2-3 বছর পরে হলেও বুঝবেন যে কেন আমি ডক্টর ইউনূসকে প্রধান দায়ী বলে মনে করছি। তিনি চাইলেই কিন্তু ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করাতে পারতেন। অনেকে বলবেন না না, তিনি তো চাকরি করেন, শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্টের নিয়োগকারী প্রধান সেনাপতি, যে প্রেসিডেন্টের কাছে লজ্জাহীন ডক্টর ইউনূস শপথ গ্রহণ করেছেন। আমি ডক্টর ইউনূসের জায়গা হলে ওইটা সংশোধন করতাম। আমি টেলিভিশনে দাঁড়িয়ে যে জাতির কাছে বলতাম, এই যে খুনি ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান হয়ে ক্যান্টনমেন্টে বসে আছে, আমাদেরকে সবাইকে হুমকি দিয়ে বেড়াচ্ছে, সে মানে আজে বাজে কথা বলছে, অধিকারবিহীন, এখতিয়ারবিহীন কথা বলছে, কবে নির্বাচন হবে না হবে ইত্যাদি। একে আমি এই আপনাদের সামনে টেলিভিশনে বলছি বরখাস্ত করলাম। এবং এর ফলে সে যদি আমাকে মেরেও ফেলে, সেই জন্য আমি ওয়াকারুজ্জামানকে দায়ী করব। আমার 85 বছর বয়স, আমার প্রাণের ভয় নাই। এই কথাটা বলার মতো সততা, সৎ সাহস, দেশপ্রেম, নিষ্ঠা, কর্তব্য জ্ঞান এবং সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, এবং এই জ্ঞান ডক্টর ইউনূসের নাই। এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার। আর উনি নোবেল লরিয়েট বলে আমরা যাকে মাথায় তুলছি, এই যে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল খুনি মেনাহেম বেগিন, আনোয়ার সাদাত এবং বারাক হোসেন ওবামা, এরা সব নোবেল লরিয়েট পিস শান্তিতে পুরস্কার পেয়েছেন। তো আপনারা জানেন, মানুষ হত্যাকারীরা শান্তির জন্য পুরস্কার পায়। পাকিস্তানের প্রধান সেনাপতি ফিল্ড মার্শাল আসিম মনির যোগ করে বলেছেন কিনা, সিরিয়াসলি বলেছেন জানা যায় না, জানি না, তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পেরও নোবেলের শান্তি পুরস্কার পাওয়া উচিত। শান্তি পুরস্কারটা পৌঁছে গেছে ডক্টর ইউনূস। আপনি একজন পিএইচডি ডিগ্রিধারী, সেটাই আমার সম্মানের ব্যাপার। আমি যখন পিএইচডি করি খুব লাইটলি নিয়েছিলাম, তখন আমার সুপারভাইজার বলেছিলেন, রাইটিং এ পিএইচডি থিসিস ইজ দ্য টাফেস্ট জব অন আর্থ, one who can do it can do anything। মানে পিএইচডি থিসিস লেখা সবচেয়ে দুরূহ কাজ, যেটা করতে পারে সে পৃথিবীর সব কাজ করতে পারে। ওটা আমাকে ইন্সপায়ার করেছে। আমি যে সাবজেক্ট আমার পড়ার কথা না, জানার কথা না, সাহস করে পড়িয়েছি। ডক্টর ইউনূসের কথা জানা উচিত যে উনি পিএইচডি করেছেন ভ্যান্ডারবাল্ট ইউনিভার্সিটি থেকে। ভ্যান্ডারবাল্ট ইউনিভার্সিটি পৃথিবীর 50টা বিখ্যাত ইউনিভার্সিটির একটা। তার কি মনে একটু আত্মসম্মান বোধ জাগে না যে আমি ভ্যান্ডারবিল্টের পিএইচডি? নোবেল প্রাইজ পেয়েছেন, ওটা ভুলে যান, গ্রামীণ ব্যাংক ভুলে যান, ওগুলো কোনো কাজের কিছু না। কিন্তু এই সাহস, এই সততা, এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, এই আত্মসম্মান ডক্টর ইউনূসের নাই। সুতরাং জনগণের হাতে বল, জনগণের কোর্টে বল। আপনারা কি করবেন, আপনারা চিন্তা করে দেখেন। হাসান, আপনি এখন আমাদেরকে আরো বলেন, আপনি কি মনে করেন কি করা উচিত সারা দেশের মানুষের? আমার একটা প্রশ্ন, যে আমরা দেখেছি হাইকোর্টের জাস্টিস ট্রাফিক পুলিশ স্যালুট দেয় নাই, তাকে থামিয়ে বিচার করে শাস্তি দিতে, ইভেন এসপি কে বা ডিআইজি কে। আমরা দেখেছি ট্রেনের টিকিট নিয়ে গন্ডগোল হয়েছে সিলেটে, ওইখানে কোর্ট বসিয়ে বিচার হচ্ছে। সুমোটো একটা কেসের একটা সুযোগ আছে। আমি মনে করি সশস্ত্র বাহিনীতে যে গত 16 বছরের যে অনিয়মগুলো হয়েছে, এটার ব্যাপারে মিডিয়াতে যথেষ্ট ইনফরমেশন এখন আছে, ইউটিউব বলি আর নিউজ পেপার বলি।
এই তথ্যগুলো দিয়ে যদি মানে বিচার কার্যক্রম বা বিচার ব্যবস্থা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে হাইকোর্টের কোন বিবেকবান বিচারপতি কেন সো মোটো মামলা করবেন না, প্রথম কথা। আর আমার সংস্কারের ব্যাপারে আমি গত অগস্ট থেকে একটাই কথা বলে আসছি, আমাকে বিভিন্ন সময়, আমি আমার ব্যক্তিগত ইস্যুগুলো বলতে চাচ্ছি না, আমাকে একটা শুধু উদাহরণ দিব। আমি মেজর হিসেবে একটা ইউনিট কমান্ড করছি, অ্যাক্টিং সিও, আমার লেফটেন্যান্ট কর্নেল হয়ে কমান্ড করার কথা। আমি মেজর হিসেবে ইউনিট কমান্ড করছি, ইউনিটের একটা ফুটবল টুর্নামেন্টে আমার ইউনিট আর এক ইউনিটের টিমের সাথে খেলছে, প্লেয়াররা মারামারি করে, খেলতে যে গোল পোস্টের ওখানে ধাক্কাধাক্কি হয়, এটার একটা ইনকোয়ারি হয়। ওই সময় আমার নাম মিশনে এসেছিল বসনিয়াতে। ইনকোয়ারিতে অধিনায়ককেও দায়ী করা হয় যে আমার ইউনিটের প্লেয়ার কেন মারলো। আমি কিন্তু মাঠে উপস্থিত, আমার সাথে আরো অফিসার উপস্থিত। মারামারি শুরুর সাথে সাথে উইদিন সেকেন্ডস উই গট ইনসাইড, সলভ দি প্রবলেম। খেলা আবার শুরু হয়েছে, শেষ হয়েছে, কিন্তু ওই মারামারির তদন্ত হয়, আমার মিশন বাতিল হয়ে যায়। আপনি চিন্তা করেন যে খেলার মাঠে প্লেয়ার মারামারি করছে, তার জন্য অ্যাক্টিং সিও না, তাকে আমি আমার পদের র্যাঙ্কের অতিরিক্ত আমি দায়িত্ব পালন করছি, কিন্তু সেখানে আমাকে আমার মিশন বাতিল করা হয়, আমার শাস্তি হয়, কিন্তু আমাকে সতর্ক করে। এবং মিশনে যদি ওই সময় বসনিয়া ধরি, আমার ফাইন হয়, ফাইন্যান্সিয়াল ফাইন হয় 15 লক্ষ টাকা কমপক্ষে, 20 না হলে। এইটা হচ্ছে আর্মির যেটা মানে আর্মির রুলস বা এই আর্মি ডিসিপ্লিন, সো কল্ড আর্মি ডিসিপ্লিন মেইনটেইন করা বা আইনের অপব্যবহার যেটা বলা হয়। এরকম হাজার হাজার কাহিনী আছে। আমি যেটা বললাম এটা কিছুই না, এর থেকে অনেক মানে জঘন্যতম অপরাধ হয়েছে গত 16 বছরে। এই কারণে কিন্তু যে ভবিষ্যতে এত সরকার অত গরিব দেশে এত অর্থ ব্যয় করে একজন অফিসার বা একজন সৈনিককে প্রশিক্ষিত করে। গত সময় আমরা দেখলাম কমান্ডো ট্রেন্ড অফিসাররা কিন্তু স্পেশাল ফোর্স, যেগুলো সেনাবাহিনীর গর্ব এরা, এদেরকে এক একজনকে ট্রেন করতে বাহিনীকে অনেক অর্থ ব্যয় করতে হয়। একটা জাম্প 100টা 200টা 500টা জাম্প দেওয়ার পরে একটা কমান্ডো হয়। সেই ধরনের কমান্ডো মানে টিম ধরে 5 জন 10 জন ধরে বের করে দিচ্ছে, জেল দিচ্ছে, বিভিন্ন রকমের শাস্তি দিচ্ছে। এটা তো একটা ন্যাশনাল লস। এই ভবিষ্যতে না হয়, আমরা যাদেরকে ট্রেন করতেছি তাদের থেকে ম্যাক্সিমাম বেনিফিট নিতে হবে, কিন্তু আমরা নিতে পারছি না। তারা রাজনৈতিক কারণে শাস্তি প্রাপ্ত হচ্ছে এবং সোশ্যালি তারা পানিশড হচ্ছে। এমন অপরাধ, কাল্পনিক অপরাধে এদেরকে শাস্তি দেওয়া হয়, অথচ আজকে সেনাবাহিনীতে যারা গুম খুনের সাথে স্পষ্টভাবে জড়িত তাদেরকে হস্তান্তর করা হচ্ছে না। যে প্রমাণ করেন, আগে বিচার শেষ হোক, ফাঁসির দণ্ড সুপ্রিম কোর্ট ওকে করলে, রাষ্ট্রপতি ক্ষমা না করলে, তখন তাকে একবারে ওই ফাঁসির কাছে পাঠানো হবে। এটা কোনো দেশের আইন হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে 4 জন আইজি পুলিশ জেলে, এখন অনেক সেক্রেটারি জেলে, তাদের মামলা কোনোটাই কিন্তু এখনো বিচার হয় নাই, তারা কেউ শাস্তি প্রাপ্ত না, কিন্তু তাদের অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা জেলে। কিন্তু এখন পর্যন্ত এক জিয়াউল হাসান পালানোর সময় ধরা পড়ছে বলে সে জেলে, আর কেউ এখনো হস্তান্তর করে নাই। এটা কোন অধিকারে, কোন আইনের অধিকারে তাদেরকে ধরা হচ্ছে না? এবং ধরা হচ্ছে না বিধায় কিন্তু জেনারেল ওয়াকার এত বড় একটা সাহস পাইছে যে আমাকে তারা সিএনজি করার করতেছে। আমার সেটা কিন্তু এখন বলে নাই, আমি কি করতেছি। আপনার প্রশ্নের পুরোপুরি আমি বলছি যে জেনারেল ওয়াকার তাদের বিচার করবেন কিভাবে? তিনি নিজেই তো তাদের নেতা, তিনি তো হাসিনাকে রক্ষা করার জন্য ভারতীয় জেনারেলদের সঙ্গে কথাবার্তা বলেছেন, সেফ এক্সিট উনি ওনার রিকোয়েস্টে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে, ফরেন মিনিস্ট্রি বলেছে, একটা সিটিং আর্মির চিফ আমাদের বলছে হাসিনা এখানে নিরাপদ নয়, তাকে তোমরা ভারতের শেল্টার দাও। তো উনি তো নিজেই হাসিনাকে পার করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। 626 জন আওয়ামী পন্থীদের উনি শেল্টার দিয়েছেন, নিজেই স্বীকার করেছেন। শুধু ওয়াকার কি করে আপনার সাবঅর্ডিনেট জেনারেল যারা মানুষ হত্যা করেছে, কর্নেল অফিসার লেভেলে যারা কমান্ড দিয়েছেন, সৈনিকরা মানুষ হত্যা করেছে, এতে কোনো দ্বিমত নাই। তো উনি বলেছেন যে মাত্র ওদের হাতে সেনাবাহিনীতে 5 জন আহত হয়েছে, সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি। এই যে মিথ্যাচার আকার করলো, এই যে জুলাই মাস শুরু হয়ে গেল, জুলাই বিপ্লব এখন কারা করেছে এই নিয়ে কামড়া কামড়ি, 71 সালের মতো আমরা স্বাধীন করেছি, আওয়ামী লীগ সমস্ত কিছু নিয়ে গেল, এখন এনসিপি বোধহয় বলবে আমরাই দেশ স্বাধীন করেছি। আর লক্ষ লক্ষ লোক দেশের ভেতরে এবং বাইরে থেকে কষ্ট করেছে, মারা গেছে, আন্দোলন করেছে। শেখ হাসিনা উৎখাতের আন্দোলন শুরু হয়েছে 2009 সালে, খালেদা জিয়া সহ যারা আমরা কথা বলেছি, বলে যাচ্ছি এখনো, তাদের কোনো ভূমিকা তারা স্বীকার করতে চায় না। কারণ 24-এর বিপ্লবের যদি তারা প্রধান, তারা যদি এর মূল পরিচারিক শক্তি হন, তাহলে চাকরি বাকরি প্রমোশন, আবার তাদের নাতিপুতিদের জন্য চাকরিতে কোটা, এই ষড়যন্ত্রের দিকে কিন্তু যাচ্ছে এনসিপি প্রমুখ এবং সমন্বয়কারীরা। এটা রুখতে হবে। এবং আমি মনে করি, আমি হাসানকে আমি যেটা ওনার কাছে জানতে পারলাম যে শস্যের ভিতরে ভূত, ক্যান্টনমেন্ট, বিভিন্ন ক্যান্টনমেন্টে শত শত না হলেও বহু ডজন অফিসার রয়েছেন, কর্নেল এন্ড অ্যাবাভ, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকার হিমসেলফ, যারা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ সরকারের বেনিফিশিয়ারি। হাসিনার যদি বিচার হতে পারে এবং 4 জন আইজি এবং বড় কিছু সিভিল সার্ভেন্ট যদি জেলখানায় থাকতে পারে, তাহলে ওয়াকারুজ্জামান সহ আরো অন্তত পক্ষে 30 জন জেনারেল এবং আরো 50 জন মানে হাই র্যাঙ্কিং অফিসার, তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না? ইউনুস পারবে না, করবে না। উনার সফট কর্নার, উনি হচ্ছেন দড়ি মাছ না ছুঁই পানি। বেশিরভাগ সময় উনি বিদেশিদের সঙ্গে কথা বলেন এবং ব্যক্তিগত কাজে, সরকারি কাজ দেখে লন্ডনে গিয়ে উনি পুরস্কার নিয়ে আসলেন, 3 কোটি টাকা খরচ করলেন এবং এই ভালো হোটেলে সবাইকে নিয়ে গেলেন। এগুলো কোনো দেশপ্রেমের লক্ষণ নয়।
ডক্টর ইউনূসের কোনো ইন্টিগ্রিটি আছে বলে আমি বিশ্বাস করি না। উনি একজন সুবিধাবাদী এনজিও ধারী লোক, এনজিওর লোক, এনজিও ছাড়া কিছু বোঝেন না। যাই হোক, আমরা ওই ব্রিগেডিয়ার হাসান যদি ডক্টর ইউনূসের কাছে চিঠি লেখেন বা কোর্টে গিয়ে মামলা করেন, তাতে কোনো সমাধান হবে না, সুরাহা হবে না। আমি এদের প্রতি আমার বিশ্বাস নেই, আস্থা নেই, এবং আমি জানি দেশবাসীর ওটাই ব্যতিক্রম, যেটার অল্টারনেটিভ কি সেটা বলে দেওয়ার দরকার পড়ে না। সেটা আমি একটু আপডেট দিব একটু এখানে। জি বলেন। আমরা এই যে 5 সেপ্টেম্বর ডক্টর ইউনূসের কাছে যে অ্যাপ্লিকেশন পৌঁছালাম, ওই সময় সকাল থেকে 9টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত এফোর্ট নেওয়ার পরে জোরপূর্বক, যখন আমি ডিফেন্স অ্যাডভাইজার যিনি আছেন জেনারেল হাফিজ, প্রতিমন্ত্রী পদমর্যাদা, তাকে আমি যখন হুমকি দিলাম যে আমার অফিসারের অ্যাপ্লিকেশন যদি না নেওয়া হয়, সে ওই প্রধান উপদেষ্টার অফিসেই বসে থাকবে যতক্ষণ পর্যন্ত না নেওয়া হবে, তখন ওই অ্যাপ্লিকেশন গুলো সন্ধ্যার সময় রিসিভ করা হয়। কিন্তু ওইখানে কিন্তু শত শত ব্যক্তি, জনগণ এসে অ্যাপ্লিকেশন দিচ্ছে এবং সেগুলো কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে। ইট ইজ অনলি প্রতিরক্ষা বাহিনীর অফিসার যাদের অ্যাপ্লিকেশন গুলো কেউ রিসিভ করার জন্য রেডি না। এবং এইটা দেওয়ার পরে 1 মাস পরে উনি আবার বললেন যে তোমার কভারিং লেটারটা আরেকবার পাঠাতো। আমি আরেকবার পাঠালাম, সেই কভারিং লেটারটা রিসিভ করে আমাকে দিছে, তার সইওয়ালা চিঠিটা আবার পাঠালাম, উনি আবার মাইন্ড করলেন, আমার সই করে পাঠাটা ছবিটা তুমি আবার দিলা, এটা তো সবাই জেনে গেল। আমি বললাম জেনে গেল তো বিষয় না, তুমি রিসিভ করছো, এটা ডেট আছে, প্রমাণ আছে। এখন আমরা কাজ করব না, কিন্তু ওই কাজ না করার বিষয়টা যদি প্রকাশ হয়ে যায়, সেটা হয়ে যায় অপরাধ। আমি কাজ না করাটা বাংলাদেশে কোনো অপরাধ না। এইটা যখন এই সেপ্টেম্বরের 5 তারিখের ঘটনার পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসটা আমরা অনেক দেখলাম, কোনো কাজ হয়নি। তারপরে আমি ডক্টর আসিফ নজরুল যখন বিডিআর হত্যাকাণ্ডের কমিশন গঠন হয়, সেই সময় ওনার সাথে বিডিআর সৈনিকদের ক্রাইসিসটা ম্যানেজ করার জন্য উনি আমার সাহায্য নেন, যে আপনি একটু ওদেরকে নিয়ন্ত্রণ করেন, আপনার কথা শুনতে। আমি তার কথা শুনে আমি তাদেরকে কন্ট্রোলে নিলাম এবং নিয়ন্ত্রণ করলাম। করার পরে উনি ওই সুযোগে আমাকে এবং বিডিআর এর সাথে শহীদ এবং ডিপ্রাইভড অফিসারদের একটা গ্রুপকে ডক্টর ইউনূসের সাথে দেখা করালেন। তখন আমি ওনার সাথে সাক্ষাৎ করে এই যে দর্শক প্রশ্ন করেছে তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আমি, এটা কমপ্লিট না এই জন্য আবার বলছি। ওনার সাথে আমরা 30শে ডিসেম্বর সাক্ষাৎ করি, করে ওনাকে বলার পরে হি ফেল ফ্রম দি স্কাই, যে আমি তো কিছুই জানি না, বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কেও তাকে কেউ ব্রিফ করে নাই, এই অফিসাররা যে 16 বছরে ডিপ্রাইভড হয়েছে, অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে, এই বিষয়টাও তাকে কেউ জানায় নাই। ওইখানে 6জন উপদেষ্টা কোনো উপস্থিত ছিলেন, আমরা যখন শহীদ পরিবার এবং ডিপ্রাইভড অফিসারের টিম গিয়েছিলাম, ওনাদের সামনে উনি আমাকে বললেন যে এইটাই প্রথম সাক্ষাৎ না, এই সাক্ষাৎ চলতে থাকবে, আমি আপনাদের কথা শুনবো, আপনাদের বিষয়টা সুরাহা না হওয়া পর্যন্ত আপনি ডক্টর আসিফ নজরুলের সাথে যোগাযোগ রাখবেন। ওনাকে ইন্ডিকেট করে বললেন ওনার মাধ্যমে বিষয়টা সলভ হবে। কিন্তু ওই 30শে ডিসেম্বর বেরিয়ে আসার পর থেকে উনি আর আমার ফোন ধরেন না, যেহেতু বিডিআর এর সৈনিকদের ওই ইস্যুটা এখন কতটা আমরা কোথায়, আমি কত বড়, আমি যদি অন্যায় কোনো ভুল বলে থাকি, আমি যে কোনো ধরনের আইনি ব্যবস্থার যেতে রাজি আছি। ডক্টর আসিফ নজরুল উনি ক্ষমতাবান আইনমন্ত্রী, উনি ব্যবস্থা নিক আমার বিরুদ্ধে, আমি যদি একটা কথা ভুল বলে থাকি। কিন্তু বাংলাদেশের মানে একজন উপদেষ্টা পদমর্যাদা এই ধরনের ব্যবহার করতে পারে যে আমার নাম্বার সেভ হওয়া সত্ত্বেও, আমি মেসেজ দেওয়া সত্ত্বেও উনি ওটা রিসিভ করেন না, কল ব্যাক করেন না, মেসেজের কোনো রিপ্লাই দেন না। তাহলে ডক্টর আসিফ মানে ডক্টর ইউনূসের এই সরকার কিভাবে চলতেছে আমি কিভাবে বুঝবো? এটা আমার একটা বোঝার বিষয়। ওনার কথা উপদেষ্টারা মানছেন না, উনি ঠিক কথা বলেন নাই, নাহলে ওনার উপদেষ্টারা ওনাকে ডাইরেক্টলি ব্রিফ করছে না, বা বিষয়টাকে একটা প্রবলেম ইনিশিয়েট হচ্ছে, বা তারপরে ওইটাকে ওনারা ডিলিং করে ফেলতেছে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের। এই বিষয়টা আমি এই কারণে কিন্তু আজকে এই অবস্থা, এই ডিপ্লয়েড অফিসারদের ইস্যুটা টোটালি মিসইউজড হয়েছে এবং সার্ভিস হেডকোয়ার্টার গুলো টোটালি মিসহ্যান্ডেল করছে, এবং এটা অফিসাররা ছোট ছোট গ্রুপে বিভিন্ন রকম মানে ইনসেন্টিভ দিয়ে এখান থেকে অফিসারদেরকে ভাগায় নিছে, যে তুমি আসো এই কাজটা করো, তুমি এত টাকা নাও, তুমি এখানে চাকরি করো, তুমি আর্মির এই কাজটা করে দাও, এরকম বলে বলে আমাদের মুখে টিমে যারা কথা বলতেছিল তাদেরকে নিয়ে চলে গেছে। এখন তারা দেখতেছে আমি গেছি ঠিকই, আমাকে একটা টোপ দিছে, এরপরে তার আমার আর খাবার নাই, আমার চাকরিও নাই, আমার কিছু নাই। এখন সবাই আবার ফেরত আসছে যে স্যার ভুলে গেছে, মাফ করে দেন, চলেন আমরা একসাথে আবার আন্দোলন করি। আন্দোলন একবারই হয়, বারবার হয় না। বাট বিষয়টা হচ্ছে যে সার্ভিস হেডকোয়ার্টার তার নিজস্ব অফিসারদেরকে মিসহ্যান্ডেল করছে, ডিপ্রাইভ করছে, ডিসিভ করছে এবং ধোকা দিয়েছে, সোজা কথা ধোকা দিয়েছে। যেখানে অন্যান্য সব সার্ভিস তাদের অধীনস্থদের প্রতি অবিচার হোক বা না হোক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখন সিনিয়র সেক্রেটারি পদমর্যাদায় অবসর করতেছে, সমস্ত বেতন ভাতা সবকিছু পাচ্ছে, যাদের বয়স আছে তারা চাকরিতে জয়েন করছে। আর্মিতে ট্রেন ফোর্স, এদেরকে সরকারের যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করা যায়, একজন অফিসারকেও কোথাও মানে জেনারেল ওয়াকার বা সশস্ত্র বাহিনীর প্রধানরা কোথাও অ্যাডজাস্ট করে নাই। এটা হচ্ছে যে সেন্ট্রাল আদেশে চলতেছে। শেখ হাসিনা বা রয়ের যেভাবে সশস্ত্র বাহিনী ধ্বংসের কার্যক্রম, দেশপ্রেমিক কোন অফিসারকে চাকরিতে রাখা যাবে না, সে সেনাবাহিনী হোক বা সেনাবাহিনীর বাইরে হোক, এদেরকে বেকার রাখবা, এদেরকে সামাজিকভাবে নিগৃহীত রাখবা। এই কার্যক্রম দ্বিতীয় স্বাধীনতার 11 মাস পরেও চলতেছে। আমি জানি না এটার সমাধান কোথায় আছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলে আর লাভ নেই। আপনারা সবাই জানেন যে সর্ষের ভিতরে ভূত। দেশে কমপক্ষে 2টা সরকার চলছে, একটা ভীরু দুর্বল অকর্মণ্য ডক্টর ইউনূসের কোমর ভাঙা সরকার, আরেকটা হচ্ছে সাহসী ষড়যন্ত্রকারী আওয়ামী ভারতীয় দালাল ওয়াকারুজ্জামান, শাহাবুদ্দিন চুপ্পু এবং আসিফ নজরুলদের আওয়ামী প্রেমী সরকার, যাদের সংখ্যে কমপক্ষে 30 জন জেনারেল রয়েছে, পুলিশের লোকজন রয়েছে, আমলা রয়েছে, ব্যবসায়ী রয়েছে, রাজনীতি। আমি আপনার সাহসিকতার সাথে অবজেকশন দিব।
জি। আমার হাতে যদি অস্ত্র থাকে, আমি একটা দুর্বৃত্ত যেভাবে সাহস রাখে হ্যাঁ, সেটাই। একটা নিরস্ত্রর কাছ থেকে অধিকার মানে অন্যায়ভাবে অধিকার আদায় করতে, এটা সেই ধরনের সাহস। অফকোর্স সাহসটা হচ্ছে দুঃসাহস। তারা জানে যে তাদের অস্ত্র আছে, যা ইচ্ছা তাই করবে, এবং এটার সুযোগ গ্রহণ করে ওয়াকারুজ্জামান একটা ক্রিমিনাল গ্যাং চালাচ্ছে আর্মির প্রধান সেনাপতি হিসাবে। এবং ডক্টর ইউনূসের মতো ভীরু, দুর্বল, অকর্মণ্য, সিদ্ধান্তহীন ব্যক্তি, এগুলোর কোনো সুরাহা যদি আরো 50 বছরও বেঁচে থাকেন, শাসন করেন, করতে পারবেন না। অনেকেই মনে করছেন ভবিষ্যতে সরকার হবে, সেখানে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা সরকার বানাবো। আমি মনে করি ডক্টর ইউনূস, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। এই 11 মাস বা ফেব্রুয়ারি মাসে যেভাবে নির্বাচন হতে হবে ফেব্রুয়ারির ভেতরে, এরপরে আমরা ওনাকে রাজনৈতিক অঙ্গনে, ক্ষমতার অঙ্গনে আমরা ডক্টর ইউনূসকে দেখতে চাই না। তবে যারা অনুষ্ঠান দেখছেন তারা যদি ওই পিআর সিস্টেমে নির্বাচন হবে নাকি জুলাই বিপ্লবের কে ম্যানিফেস্টো লিখবে, এই সমস্ত ফ্লিমজি বিতর্কে না গিয়ে তারা যদি মনে করেন এখন এই মুহূর্তে আমাদের ওয়াকারকে সরাতে হবে, শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে হবে, এবং ডক্টর ইউনূসকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিতে হবে যে আসিফ নজরুল প্রমুখকে আপনি সরান, আপনি আপনার টাইম পাস করেন, এবং কোন রকম বড় সিদ্ধান্ত আপনি গ্রহণ করার আপনার এখতিয়ার নাই, নির্বাচন দেন, সরে যান। এই কথা বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি আবার ব্রিগেডিয়ার হাসানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই সাহসী বীর পুরুষকে আমরা সম্মান করি। আই স্যালুট ইউ। আপনার মতো আরো বহু অফিসার দরকার